ব্রততী সান্যালের লেখা গল্প ভাঙা কাঁচের শহর। ঋষির মুখের দিকে নিষ্পলক তাকিয়েছিল সংলগ্না। কত বদলে গেছে ছেলেটা মাত্র 2 বছরে। অল্প দাড়ি রেখেছে, চশমার ফ্রেম বদলেছে, চেহারাটাও বোধহয় খানিকটা ভেঙেছে। হ্যাঁ রে মা, এভাবে যোগাযোগ বন্ধ করে দিতে হয়? কেমন আছিস লগ্না? বলেই আপ্লুত হয়ে আন্টি ততক্ষণে জড়িয়ে ধরেছেন তাকে। ঋষি খুব অবাক দৃষ্টিতে চেয়ে। সেই দৃষ্টি কি আজও লগ্নার বুকে খানিক জ্বালা ধরায় না? বছর দুয়েক পর হঠাৎ আজ ফুট কোর্টে ওদের সঙ্গে দেখা না হলেই কি চলছিল না? নিজেকে সামলে নিয়ে মিষ্টি হেসে আন্টির সঙ্গে কথা বলতে বলতে এক টেবিলে বসেই পড়ে সংলগ্না। ওর দৃষ্টি কিন্তু ঋষির পাশে একজনকে ক্রমাগত সন্ধান করেই চলেছে, যার আজ নিশ্চিতভাবে থাকার কথা ছিল। কি সুন্দর দেখতে লাগছে তোকে লগ্না, শাড়ির রংটা দারুণ। আচ্ছা, বিয়ে করিসনি তো এখনো? মা কেমন আছে? ক্রমাগত বকবক করেই চলেছেন আন্টি। হ্যাঁ রে, তোর ফোন নম্বর কি বদলে ফেলেছিস? আন্টির এই প্রশ্নে চটক ভাঙে তার। হ্যাঁ, অনেক দিন, মানে জানানো হয়নি বলে খানিকটা ইতস্তত করে নতুন নম্বরটা দিয়েই দেয় সে। যার থেকে দূরে যাওয়ার জন্য একদিন তড়িঘড়ি নম্বর বদল করা, আজ তার মায়ের কাছেই নতুন নম্বরটা দিতে বাধ্য হচ্ছে সে, আবার তারই সামনে বসে। ভেবে মনে মনে নিজের ভাগ্যের উপর হেসে ফেলে সংলগ্না। তারপর পিৎজা ও বার্গার খেতে খেতে চলতে থাকে টুকটাক কথাবার্তা। ঋষিও মৃদু হেসে যোগদান করে ধীরে ধীরে। কেমন আছিস আজকাল? হোয়াটসঅ্যাপের টুং শব্দে তন্দ্রা ভেঙে যায় লগ্নার। পরীক্ষার খাতা চেক করতে করতে চোখ দুটো লেগে এসেছিল বোধহয় একটু। মুঠো ফোনটা হাতে নিয়ে দেখে রাত প্রায় 11টা বাজে। এ কি, এটা তো ঋষির নম্বর! কি অদ্ভুত না? আজও দিব্যি মনে রয়ে গেছে। ঐন্দ্রিলাকে দেখলাম না আজ। বাপের বাড়ি গেছে বুঝি? প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে সংলগ্না। আমরা সেপারেশনে আছি রে লগ্না। ঋষির উত্তরে চমকে ওঠে সে। অনেক দিন ধরে সঠিক বনিবনা হচ্ছিল না। মনে হয় ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ কি মনে এক টুকরো আনন্দ খেলে গেল লগ্নার? না, বোধহয় বিস্ময়টাই বেশি। ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে আবারও মেসেজ পাঠায় ঋষি। তুই সেদিন হঠাৎ ওভাবে যোগাযোগ বন্ধ করে দিলি, আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্লক, তারপর নম্বরটাও বদলে ফেললি। খুব খারাপ লেগেছিল সেদিন। খানিকক্ষণ নিশ্চুপ হয়ে থাকে সংলগ্না, তারপর ধীরে ধীরে টাইপ করে। দূরে চলে যেতে চেয়েছিলাম তাই, যাতে তোমরাও ভালো থাকো, আর আমিও। যাকগে, বাদ দাও। অফিস কেমন চলছে বলো? তুমিও তো অন্য কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করতে পারতে ঋষি। আমি বোধহয় সেই আশায় বসেছিলাম বোকার মতো। কিন্তু তুমি একবারের জন্য চেষ্টা করোনি। ঐন্দ্রিলার সঙ্গে প্রেম সাগরে ভেসে গিয়েছিলে। শুধু তোমাদের বিয়ে ঠিক হওয়ার পর মায়ের নম্বরে দায়সারাভাবে নিউ ইয়ার উইশ পাঠিয়েছিলে। মনে মনে বলে ওঠে সংলগ্না। যদিও তা টাইপ করার হয়ে ওঠে না, আর হয়তো তা শোভনীয়ও হতো না। টাইপ করতে করতে ক্রমেই অবাক হচ্ছিল লগ্না। কই, কোনো রকম অনুভূতি তো খেলা করছে না মনের মধ্যে। 2 বছর এত কিছু বদলে দেয় সত্যি? অথচ এই 2 বছরে ফেক আইডি থেকে অজস্রবার ফেসবুকে ঋষির প্রোফাইল, ঐন্দ্রিলার প্রোফাইল, এমনকি আন্টির প্রোফাইলও ঘেঁটে দেখেছে সে। আসলে বোধহয় বিগত 2 বছরে ওদের জীবন থেকে দূরে থেকেও ঋষির পাশে ঐন্দ্রিলাকে দেখতেই অভ্যস্ত হয়ে গেছে সে। তাই আজ এত অনুভূতিহীন লাগছে নিজেকে। কলেজের দিনগুলো কি সুন্দর মায়াবী ছিল, তাই না? ঋষির প্রশ্নের উত্তরে স্মাইলি পাঠায় সংলগ্না। ততক্ষণে আরও একটি চ্যাট বক্স সচল হয়ে উঠেছে তার মুঠোফোনে। তাই ঋষির দিকে আর বিশেষ মনোযোগ দিতে পারে না, অথবা হয়তো চায় না সে। ঋষির সঙ্গে সংলগ্নার আলাপ হয়েছিল কলেজের ফ্রেশার্সের দিন। বছর দুয়েকের বড় হ্যান্ডসাম সিনিয়র ছেলেটিকে মঞ্চে গান গাইতে দেখে খানিক থমকে গিয়েছিল সে। প্রথম দর্শনেই এক অদ্ভুত মুগ্ধতা কাজ করেছিল। কে রে এই দাদাটা? দারুণ গায় তো। চুপি চুপি পাশে বসে থাকা বান্ধবী এলিনাকে জিজ্ঞেস করেছিল সে। ঋষিদা, ফাইনাল ইয়ারে পড়ে, খুব ট্যালেন্টেড শুনেছি, আর দারুণ হ্যান্ডসামও। অনেক মেয়ের ক্রাশ আছে ওর উপর, উত্তর পেয়েছিল সে। বেশ কদিন পরের কথা। কলেজ ক্যান্টিনে পরোটা আলুর দম অর্ডার দিয়ে চুপচাপ বসে মুঠোফোনে খুঁতখাট করছিল সে। হঠাৎই একদল সেকেন্ড ইয়ার সিনিয়র এসে তার সামনে চেয়ার পেতে বসে পড়ে। ওই বাচ্চা মেয়ে, চল ইন্ট্রো দে, বলে তাকে ঘাবড়িয়ে দেয়।
ভয় পাওয়ার মতো হয়তো তেমন কিছু ছিল না, কিন্তু তাকে একসঙ্গে ঘিরে সিনিয়রদের হাসি ঠাট্টা তাকে অসহায় করে তোলে। চোখ মুখে ক্রমশ লাল হতে থাকে। এই, তোরা যা তো এখান থেকে, দেখছিস না মেয়েটা ভয় পাচ্ছে, একা ছেড়ে দে ওকে, বলে গম্ভীর অথচ ফ্রেন্ডলি এই সিনিয়রের ধমকই সেদিন রক্ষা করে তাকে। হাই, আই এম ঋষি, ফাইনাল ইয়ার। কলেজে যে কোনো হেল্প লাগলে আমায় বলতে পারিস, বলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল অলরেডি সংলগ্নার বুকে ঝড় তুলতে থাকা এই সিনিয়রটি। হোয়াটসঅ্যাপ নম্বরও আদান প্রদান হয়েছিল সেদিনই, আর হয়তো বা সূচনা হয়েছিল নতুন একটি অধ্যায়ের। হঠাৎ মুঠোফোনে রিংটোনে সম্বিত ফেরে সংলগ্নার। একটু আগেই একটা ক্লাস নিয়ে ফ্রি পিরিয়ডে টিচার্স রুমে বসেছিল সে। কয়েক মাস আগেই একটি কলেজে অঙ্কের শিক্ষিকা হিসেবে যোগদান করেছে সে। আননোন নম্বরটি রিসিভ করতেই ওদিক থেকে ঋষির মায়ের কণ্ঠস্বর ভেসে আসে। লগ্না, আমি আন্টি বলছি রে, ব্যস্ত? খানিক থমকে যায় সংলগ্না। কেন অতীত বারবার ফিরে আসতে চাইছে আবার ওর কাছে? প্রত্যেকবার যন্ত্রণা ছাড়া আর কিছু তো পায়নি তার কাছ থেকে। আবার কেন? জাস্ট কেন? না আন্টি, ফ্রি আছি, বলো, উত্তর দেয় সে। আজ সন্ধেবেলা ডিনারের জন্য ইনভাইট করছি তোকে, আসবি তো? আপ্লুত স্বরে বলে ওঠেন আন্টি। ডিনার? মানে কেন হঠাৎ? কিছু স্পেশাল অকেশন বুঝি? অবাক হয়ে প্রশ্ন করে সংলগ্না। না রে না, মনে নেই? আগে কত আসতিস আমাদের বাড়ি? ঋষি থেকে নোটস নিতে এসে কতদিন ডিনার সেরে ফিরেছিস? সব ভুলে গেছিস বুঝি? আজ এতদিন পর খুঁজে পেয়েছি তোকে, আর ছাড়ছি না, আসতেই হবে আজকে। কত গল্প জমে আছে জানিস? আন্টির উত্তেজনা দেখে চুপ করে যায় সংলগ্না। ওকে আন্টি, আমি অবশ্যই আসব, উত্তর দেয় সে। কল শেষ করে ফেসবুকে লগ ইন করে সে। একে একে আনব্লক করে ঋষি, ঐন্দ্রিলা ও আন্টিকে। ডিঅ্যাক্টিভেট করে দেয় ফেক অ্যাকাউন্টটি। ওটার আপাতত আর কোনো প্রয়োজন নেই। কিন্তু আন্টি তো নিশ্চয়ই ভালো করেই জানেন সংলগ্না ইচ্ছা করেই দূরে সরে এসেছিল। তাও এতটা আন্তরিক ব্যবহার কেন? ভেবে পায় না সে। মেরুন রঙের শিফন শাড়িটা পরে আইলাইনার লাগাতে ব্যস্ত তখন সংলগ্না। কি দরকার আবার ওদের বাড়িতে যাওয়ার? একটা সময় ঋষির জন্য অনেক কষ্ট পেয়েছিস তুই। কি দরকার আবার ওদের সঙ্গে যোগাযোগ করার? কোনো দরকার নেই যাওয়ার, মেয়েকে বিরক্ত মুখে বলেন রাইহি দেবী। আমি তো নিজে থেকে যোগাযোগ করিনি মা, হঠাৎই সেদিন দেখা হয়ে গেল। আর আন্টি এতবার করে বলল, কী বা করতে পারতাম আমি? ভদ্রতা বলেও তো একটা জিনিস আছে নাকি? উত্তর দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগাতে ব্যস্ত হয়ে পড়ে সে। যা বুঝিস কর, আমি জানি না কিছু, বলে হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে যান রাহি দেবী। বেরোতে যাবে মুঠোফোনে টুং শব্দ। ঠিকই ধরেছে সংলগ্না, অভিকের মেসেজ। কি ম্যাডাম, দুদিন ধরে কোনো খবর নেই যে? ছোটবেলার বন্ধুকে ভুলেই গেলেন নাকি? ফিলিং ভেরি স্যাড, সহ কান্নার স্মাইলি দেখে হেসে ফেলে সংলগ্না। ইনভাইটেশন আছে রে আজ এক জায়গায়, সেখানেই যাচ্ছি, রাতে ফিরে কথা হবে। অ্যান্ড আই ক্যান নেভার ফরগেট ইউ, বুঝলেন? স্মাইলি দিয়ে রিপ্লাই করে অফ হয়ে যায় সে। যাহ, বড্ড দেরি হয়ে গেল। অভিককে মনে আছে তোর? ক্লাস 2-3-তে একসঙ্গে পড়তিস। তারপর তো ও স্কুল বদলে ফেললো। হঠাৎ বাবা একদিন রাত্রে ফিরে এসে বললেন। সংলগ্না তো অবাক। অভিক? ও, হতে পারে হয়তো, আবছা আবছা মনে আছে। কেন বলো তো? অবাক হয়ে প্রশ্ন করেছিল সে। আরে আজ অফিস কলিগের মেয়ের বিয়ে ছিল, সেখানেই দেখা হলো ওর বাবা মায়ের সঙ্গে। খুব চেনা চেনা লাগছিল ভদ্রলোককে। আসলে একটা সময় তো ওদের স্কুলে পৌঁছে দিতে গিয়ে কত গল্পই করেছি, তারপর গিয়ে কথা বলে কনফার্ম হলাম। বিমলবাবু সউৎসাহে বলে ওঠেন। ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে এখন চাকরি করছে। জেনে সেদিন রাতে খেয়ালবশত ফেসবুকে সার্চ করতে শুরু করে সংলগ্না। পেয়েও যায় শ্যামলা চেহারার হাসিখুশি ছেলেটির প্রোফাইল। স্কুলের কিছু বন্ধু মিউচুয়াল আছে দেখে শিওর হয়ে বন্ধুত্বের আবেদন পাঠায়। হাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কথা শুরু করেছিল অভিকি পরদিন সন্ধেতে। তারপর ধীরে ধীরে স্কুলের প্রসঙ্গ ওঠে, সেই সুমধুর দিনের গল্প। ওর দুজনে দুজনকেই ভালো করে মনে করতে সক্ষম হয়। বন্ধুত্ব গড়ায় হোয়াটসঅ্যাপ চ্যাটেও। আমি কলকাতা এলে দেখা করবি তো? স্কুলে ঘুরতে নিয়ে যাবি? ফুচকা খাওয়াবি তো? কতদিন খাইনি। কত আবদার ছেলেটার। জেরবার হয়ে যায় সংলগ্না। বেশ মধুর একটা বন্ধুত্ব গড়ে উঠেছে ছেলেটার সঙ্গে। দেখ,
ছেলেটা কিন্তু ভালো, আর ওর বাবা মায়ের সঙ্গেও বেশ খানিকটা চেনা জানা হয়েছিল স্কুলের দিনগুলোই। খুবই ভালো মানুষ ওনারা। কথায় এগোবো নাকি? বয়সটা তো বাড়ছে নাকি? রাহি দেবী প্রায় উত্ত্যক্ত করেন সংলগ্নাকে, যদিও ও হেসেই উড়িয়ে দেয়। ওর কাছে যে আজও বন্ধুত্ব প্রেমের সংজ্ঞা অনেকটাই ভিন্ন। এলাহি আয়োজন করেছেন আন্টি, সমস্ত নিজের হাতে রান্না করেছেন। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পনির বাটার মশলা, ডিমের ডেভিল, রসমালাই। পেটটা ফেটে যাবে এবার মনে হচ্ছে সংলগ্নার। এত খাইয়ে দিলে বাড়ি ফিরবো কি করে আন্টি? পেট তো ফেটে যাবে মনে হচ্ছে। আর এত সুন্দর রান্না কি করে করো বলো তো আন্টি? হাঁসফাঁস করতে করতে বলে ওঠে সংলগ্না। খেতে খেতে অত কথা বলতে নেই, আরো দুটো কচুরি দিই দাঁড়া, বলে হেসে রান্নাঘরে চলে যান আন্টি। যাই হোক, খাওয়ার পর্ব তো সম্পন্ন হলো, কিন্তু ঋষি কই? তাকে আসা পর্যন্ত একবারও দেখতে পায়নি সে। আন্টি, ঋষিকে তো দেখছি না, ইতস্তত করে প্রশ্ন করে সংলগ্না। অফিস থেকে ফিরতে এত লেট হয়? ও অফিস ট্যুরে গেছে রে, পরশু ফিরবে। সংলগ্নার পাশে সোফায় বসে মৃদু হাসে আন্টি বলেন। তোর সঙ্গে কিছু কথা ছিল লগ্না। এবার যেন আন্টির গলা একটু সিরিয়াস। আমি জানি তুই ঋষিকে একটা সময় ভালোবাসতিস। থমকে যায় সংলগ্না। অদ্ভুত একটা লজ্জা ও সংকোচ ঘিরে ধরে তাকে। কি বলবে বুঝে উঠতে পারে না। চুপচাপ মুখ নিচু করে বসে থাকে। লজ্জা পাওয়ার কিছু নেই। তোদের মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব ছিল, আমার সঙ্গেও এত নিবিড় সম্পর্ক। আমি ভেবেছিলাম তুই আমার ঘরের বউ হয়ে আসবি, কিন্তু পরে বুঝলাম যে ঋষির অন্য একটা মেয়েকে পছন্দ হয়েছে। তুই শুধুই বন্ধু। তাই ওর আনন্দের কথা ভেবে চিন্তা করে আমিও আর আপত্তি করিনি। কিন্তু আজ মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল ছিল। কিন্তু আজ এইসব আমায় কেন বলছো? অনেক পুরনো কথা, বাদ দাও না। সংলগ্নার গলায় অস্থিরতা। ঐন্দ্রিলার সঙ্গে ওর বনিবনা হয়নি, আর হবেও না। ঋষি খুব একা, বড্ড বিমর্ষ থাকে আজকাল। হয়তো খুব শীঘ্রই ওদের ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, তোরা কি আবার ভালো বন্ধু হতে পারিস না? এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল সারা জীবনের মতো। আন্টির কথা শুনে বিমূঢ় হয়ে যায় সংলগ্না। কেন হঠাৎ এইসব বলছেন আন্টি? উনি কি শুধু বন্ধুত্বটা চাইছেন, না অন্য কিছু? ঋষিদা না বললেও চলবে, ঋষি বলেই ডাকিস আমায় এবার থেকে। একদিন সন্ধ্যায় ফেসবুক চ্যাট করতে করতে টাইপ করেছিল ঋষি। সংলগ্নার মনে তখন প্রথম প্রেমের প্লাবন, যদিও ঋষিকে ঘূর্ণাক্ষরে টের পেতে দেয়নি সে কথা। এত সহজে সকলের সঙ্গে মিশতে পারত ছেলেটা, যে সংলগ্নার মতো লাজুক মেয়েও সংকোচ ভেঙে ঘন্টার পর ঘন্টা গল্প করে যেত অনায়াসে। 2 বছরের সিনিয়র হলেও পড়াশোনা, সিলেবাস, নোটস ইত্যাদি বিষয়ে কথা বলতে বলতে বেশ গাঢ় একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল ওদের মধ্যে। কি রে লগ্না, আর ইউ ডেটিং ঋষিদা? ট্রিট কবে দিবি? এত হ্যান্ডসাম সিনিয়রকে কি করে পটিয়ে ফেললি বলতো? প্রায় কানে আসতো সংলগ্নার। মনে মনে লজ্জায় লাল হয়ে যেত সে। মুখে বলতো, ধুস, কি যে বলিস, জাস্ট গুড ফ্রেন্ডস আমরা, আর কিচ্ছু নয়। সত্যি, ঋষির দিক থেকে নিছক বন্ধুত্ব ছাড়া আর কিছুই ছিল না। তার ব্যবহারেই বুঝতো সংলগ্না। তাও তার অবুঝ মন আশা করে থাকতো কোনো একদিন হয়তো এই বন্ধুত্ব প্রেমের আকার ধারণ করবে। সেদিনের কথা আজও মনে আছে সংলগ্নার। ঋষির একটা নোট এনে দেওয়ার কথা ছিল তাকে, কিন্তু তাড়াহুড়োতে ভুলেই গিয়েছিল। কলেজ থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়, চল না একবার, খাতাটা দিয়ে আমি আবার বাড়ি পৌঁছে দেবো তোকে, বারবার অনুরোধ করছিল ঋষি। অনুরোধ ফেলতে পারেনি সংলগ্না। ঋষির মা কি ভাববেন মনে মনে অনেকবার নিজেকে প্রশ্ন করেও শেষমেশ নিজের প্রিয় মানুষের বাড়ি যাওয়ার লোভ সামলাতে পারেনি সে। রঞ্জনা আন্টিকে দেখে সমস্ত সংকোচ কেটে গিয়েছিল তার। কি অসম্ভব আন্তরিক ব্যবহার! ভারী মিষ্টি তো তোর এই জুনিয়রটি, বলে স্নেহ ভরে গাল টিপে দিয়েছিলেন তিনি। নোটস নেওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি বাড়ি যেতে দেননি। গতকাল রাতে ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম, একটু চেখে দেখবে নাকি আন্টির হাতে রান্না? পরিপাটি করে বাটি সাজিয়ে দিয়েছিলেন সংলগ্নাকে ডাইনিং টেবিলে বসিয়ে। ঋষি, মীনাক্ষী সুইটস থেকে দুখানা সিঙাড়া কিনে নিয়ে আয় দেখি, বলে ততক্ষণে ঋষিকেও কাজে লাগিয়ে দিয়েছেন। সংলগ্না সলজ্জ বারণও কানে তোলেননি তিনি। আসলে কি জানো, আমি বড্ড একলা। ঋষির বাবার যখন ক্যান্সারে মৃত্যু ঘটে তখন ওর বয়স মাত্র 4। তারপর ওনার চাকরিটা আমি পেলাম। কতই বা বয়স আমার তখন। কিন্তু আর বিয়ে করলাম না। ছেলেটার মুখের দিকে চেয়েই জীবনটা কাটিয়ে দেব ঠিক করলাম।
অফিসে বন্ধু বান্ধব আছে, প্রফেশনাল রাইভালরিও কম নয়। নির্ভেজাল বন্ধুত্ব যে আজও পেলাম না কোথাও। আজকাল ঋষিও নিজের কলেজ পড়াশোনা বন্ধু বান্ধব নিয়ে বড় ব্যস্ত। আমার জন্য সময়ই হয় না ওর। তুমি মাঝে মাঝে এসে আন্টির সঙ্গে একটু গল্প করে যাবে কেমন? আপাত দৃষ্টিতে স্টাইলিশ ও কনফিডেন্ট মনে হওয়া রঞ্জনা আন্টির যে এত একাকিত্ব, উনি নিজের মুখে না বললে হয়তো আন্দাজও করতে পারতো না সংলগ্না। প্রথম দেখাতে কি সুন্দর আপন করে নিয়েছিলেন ওকে। কত যত্ন করে খাইয়ে বাড়ি পাঠিয়েছিলেন সেদিন। দিনগুলো বড্ড রঙিন ছিল। আজ মনে হয় কেন যে স্কুল লাইফ কলেজ লাইফ এত জলদি পেরিয়ে যায়। রাত প্রায় 8:30। ক্লান্ত শরীরে ফ্ল্যাটের চাবি খুলে বাড়ি ঢোকে ঐন্দ্রিলা। অফিসে বড্ড ধকল গেল আজ। কেউ যে এক কাপ চা এগিয়ে দেবে সেটুকুও ভাগ্য হয় না তার। না, একজন এগিয়ে দিত। চা, কখনো বা গরম ফুলকো লুচি, কখনো বা নিজের হাতে বানানো সুস্বাদু মোমো অথবা কাস্টার্ড। প্রথম প্রথম মামনির কাছে ততটা আন্তরিক হয়ে উঠতে পারেনি সে। হয়তো ঋষির জন্য অন্য কাউকে মনে মনে পছন্দ করে রেখেছিলেন তিনি। কিন্তু সময় যত গেছে দূরত্ব ক্রমশ কমেছে। মাহারা মেয়েটিকে কাছে টেনে নিয়েছিলেন শাশুড়ি মা। রিটায়ারমেন্টের পর সারাদিন বাড়িতে থেকে ইউটিউবে বিভিন্ন রকম পদ রান্না করা শিখেছিলেন। ছেলে ও বউ অফিস থেকে ফিরলে সেগুলো যত্ন সহকারে পরিবেশন করে খাইয়ে তৃপ্তি পেতেন। কি সুখে ছিল সেই সব দিন। দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরে জামা কাপড় বদলে কিচেনে ঢোকে ঐন্দ্রিলা। এক কাপ কফি বানিয়ে বারান্দায় গিয়ে আইস করে বসে সে। মুঠো ফোনটা ব্যর্থ আশায় চেক করতে থাকে। যার মেসেজ আসার কথা আজও আসবে না, জানে অবশ্য সে। শুধু আজ কেন, হয়তো কোনোদিনও আসবে না। নতুন চাকরি, নতুন পরিবেশ, অ্যাডজাস্ট করতেও সমস্যা। এর মধ্যে আবার নতুন ফ্ল্যাট। আর আত্মীয় পরিজন বলতে তো শুধু বাবা আর জেঠু। তারা পুনায় থাকেন। না, সেপারেশনের খবরটা বাবাকে দিয়ে তাকে আর যন্ত্রণা দিতে চায়নি ঐন্দ্রিলা। একেবারে ডিভোর্সটা হয়ে গেলেই না হয় জানাবে। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে মুখে ক্রিম ঘষছিল ঐন্দ্রিলা। পিঠের উপর অযত্নে ছড়িয়ে আছে তার লম্বা রেশমি চুল। ঋষি মুগ্ধ হয়ে চেয়ে থাকতো এমন সুন্দর লম্বা চুলের দিকে। নীল রঙের ঢাকাই শাড়িটা গায়ে জড়িয়ে এলো চুলে সেবার সরস্বতী পুজোর দিন ঋষির হাত ধরে যখন কলকাতায় হেঁটে ঘুরছিল সে, তার মনে হয়েছিল ওর জীবনে এর চাইতে আনন্দের মুহূর্ত কিছু হতেই পারে না। বড় ভালোবাসতো ওকে ছেলেটা। কেন যে সম্পর্কটা এমন খারাপ হয়ে গেল হঠাৎ, সেই দিনটা আজও মনে পড়ে ঐন্দ্রিলার। ঋষি চ্যাটার্জি নামক ফ্রেন্ড রিকোয়েস্টটি দেখেও প্রথমে অ্যাকসেপ্ট করেনি সে। তখন সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে। জাস্ট কয়েক মাস আগেই নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। আননোন বন্ধুদের অ্যাকসেপ্ট করার অভ্যাস তখনও গড়ে ওঠেনি। 2-3 দিন পর হঠাৎ খেয়াল হলো অরিন্দা মানে জেঠুমনির ছেলে ঋষি চ্যাটার্জির মিউচুয়াল ফ্রেন্ড। বোধহয় একই কলেজ থেকে দুজনে পাশ করেছে। কি জানি, হয়তো বা বন্ধু। অ্যাকসেপ্ট করার কয়েক ঘন্টা পর থেকে কথা শুরু হয়েছিল এবং ঐন্দ্রিলার অনুমান একেবারেই সঠিক ছিল। হাসি খুশি প্রাণ খোলা ঋষির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি বেশি। দুজনেই দুজনের মধ্যে ম্যাজিক্যাল কিছু অনুভূতি যেন আবিষ্কার করতে শুরু করেছিল। মুঠোফোনটা হঠাৎই বাজতে থাকায় চিন্তার জাল ছিন্ন হয়ে যায় ঐন্দ্রিলার। অতীত থেকে বর্তমানে ফিরে আসে সে। তবে কি ঋষি ফোন করলো? এতদিন পর মনের মধ্যে আশার এক ঢেউ খেলে যায় তার। হঠাৎ এখানে ডাকলি? না, তুই তো সেদিন রাতে কিছুক্ষণ বাদে টেক্সটে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিলি। আমি ভাবলাম কথা বলতে চাস না হয়তো, তাই তুই আবার নিজেই কল করে এখানে ডাকলি। একটু অবাক লাগলো আর কি। থেমে থেমে বলল ঋষি। এখন ওরা মানি স্কোয়ার মলের ফুড কোর্টে দুজন দুজনের মুখোমুখি বসে। সেদিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ঋষি, তাই রিপ্লাই দিতে পারিনি। তার মানে এই নয় যে রাগ করেছিলাম অথবা ইচ্ছে করে রিপ্লাই দিইনি। সংলগ্নার কথায় হেসে ওঠে ঋষি। রাগানোর ভঙ্গিতে বলে, ওহো, বয়ফ্রেন্ড বুঝি? রাগ করছিল প্রেমিকা অন্য ছেলের সঙ্গে চ্যাট করছিল বলে? তা বিয়েতে ইনভাইট করবি তো? ঋষির মুখের দিকে খানিকক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে সংলগ্না। তারপর কোকের গ্লাসে সিপ দিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করে, তুমি শুনলাম খুব স্যাড হয়ে থাকো আজকাল ঐন্দ্রিলার দুঃখে? কে বলল এইসব বাজে বাজে কথা? মা নিশ্চয়ই। ধুর, আমি অফিসের কাজে যথেষ্ট ব্যস্ত থাকি সারাদিন। সময় কোথায় স্যাড হওয়ার? সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে উত্তর দেয় ঋষি। কিন্তু সংলগ্না চোখে চোখ মেলাতে পারে না। এক সময়ের লাজুক ভীরু মেয়েটি অসম্ভব ব্যক্তিত্বময়ী হয়ে উঠেছে আজ। তার দিকে বেশিক্ষণ একটানা তাকিয়ে থাকতে পারে না ঋষি। আচ্ছা, আমরা কি আবার বন্ধু হতে পারি ঋষি?
ঠিক সেই আগের মতো মুখে যথাসম্ভব হাসি ফুটিয়ে দুরু দুরু বুকে প্রশ্ন করে সংলগ্না। ঋষির মুখ তো হাঁ, অনেকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বলে, সত্যি বলছিস? মানে আমার তো কোনোদিনই আপত্তি ছিল না। তুই তো, হ্যাঁ জানি আমি, কিন্তু মানুষের মন তো বদলায় ঋষি, আর ডিসিশনও। সো আজ থেকে আমরা আবার বন্ধু। নো হার্ড ফিলিংস এনিমোর। ওকে, ডান? প্রশ্নসূচক ভঙ্গিতে বলে সংলগ্না, হাতটা বাড়িয়ে দেয় ঋষির দিকে। ডান বলে হাসি মুখে হাত মেলায় ঋষি। তাহলে এবার কি তুমি বলবে, গত 2 বছরে আমি চলে যাওয়ার পর থেকে তোমার জীবনে কি কি ঘটেছে? একটা সময় ছিল যখন তুমি তোমার সমস্ত মনের কথা আমার সঙ্গে শেয়ার করতে, কিচ্ছু বাদ দিতে না। আমিও তাই করতাম। এবারেও নতুন করে বন্ধুত্বটা তাই দিয়েই শুরু হোক, কি বলো? সংলগ্নার প্রস্তাবকে খারিজ করতে পারে না ঋষি। ঠিক আছে, তাই হোক তবে। চল, গঙ্গার ধারে যাবি খানিকক্ষণের জন্য? মানে যদি তোরা তোর প্রেমিকের কোনো আপত্তি না থাকে আর কি, ইতস্তত করে জিজ্ঞেস করে ঋষি। না না, অ্যাবসলিউটলি নো প্রবলেম, হেসে ওঠে সংলগ্না। হাই লগ্না, পরশু কলকাতা যাচ্ছি আমি, 3 সপ্তাহ থাকবো বুঝলি, দেখা করবি তো? অভিকের মেসেজটা অনেকক্ষণ সিন করার সুযোগ পায়নি সংলগ্না। প্রিন্সেপ ঘাট থেকে ফিরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে 1 প্লেট ম্যাগি নিয়ে আয়েশ করে বসে হোয়াটসঅ্যাপ খোলে সে। মা, পরশু অভিক কলকাতায় আসছে, চেঁচিয়ে বলে ওঠে সে। বাহ, খুব ভালো। তা ওকে পছন্দ তো তোর? দিনরাত তো চ্যাট করিস, এবার নিজের একটা হিল্লে কর। কতদিন আর আইবুড়ো থাকবি? ও আসুক, দেখা করে সবকিছু ফাইনাল করে ফেল। তারপর না হয় আমরা 2 বারে কথা বলবো, তারপর বিয়ের আয়োজন শুরু করব। খুশি হয়ে তরতর করে বলে ওঠেন রাহি দেবী। আরে থামো মা, থামো। এরকম কিছুই হবে না হয়তো। ও আমায় কখনো বলেনি যে হি লাভস মি, আমিও বলিনি। জাস্ট বন্ধুর মতোই কথা হয়। তুমি এত কিছু ভেবে নিও না প্লিজ। দেখা তো নিশ্চয়ই করব, তার মানে এই নয় যে বিয়েও হবে, আর ওর সঙ্গেই হবে, বুঝলে? সংলগ্নার কথায় হতাশ হয়ে রান্নাঘরে ফিরে যান রাহি দেবী। হ্যাঁ সেই, তুই ঋষির কথা ভেবেই জীবনটা আইবুড়ো হয়ে কাটিয়ে দে বরং, ওটাই বেস্ট অপশন। খানিকক্ষণ বাদে রান্নাঘর থেকে ব্যঙ্গ ভেসে আসে। কি রে, আজকাল তো আমার টেক্সটে রিপ্লাই দেওয়ারও সময় হচ্ছে না তোর। খুব ব্যস্ত নাকি নিউ বয়ফ্রেন্ড? অভিকে নিউ মেসেজ এসে ঢোকে হোয়াটসঅ্যাপে। না না, সেরকম কিছু না। তারপর কবে খাবি বল কলকাতার ফুচকা? বলে চ্যাটে ব্যস্ত হয়ে পড়ে সংলগ্না। সেই কোন ছোটবেলায় শেষবার দেখেছিল অভিককে। দুজনেরই তখন বয়স 7 কিংবা 8। এত বছর পর 2 বন্ধু মুখোমুখি হয়ে সহজ হতে পারবে তো? বুঝে উঠতে পারে না সে। বাবা, আজ 6খানা লুচি চুপচাপ খেয়ে নিলি যে, কি ব্যাপার? অন্যদিন তো খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করেই উঠে যাস, আজ মুড খুব ভালো বুঝি? রাতের ডিনার টেবিলে অবাক হয়ে প্রশ্ন করেন রঞ্জনা দেবী। হ্যাঁ মানে, অনেকদিন পর সংলগ্নার সঙ্গে দেখা হলো, কথা হলো অনেকক্ষণ। ওই ডেকেছিল, অনেকদিন বাদে কারোর সঙ্গে মন খুলে কথা বললাম। ছেলের হাসি মুখ দেখে মা খুশি হন। যাক, মেয়েটা কথা রেখেছে তবে, মনে মনে বলেন তিনি। মেয়েটা কিন্তু খুব ভালো ঋষি, তোকে একসময় বড্ড ভালোবাসতো, হয়তো আজও বাসে। থেমে থেমে বলেন তিনি। শুনে চুপ করে থাকে ঋষি, বুঝে উঠতে পারে না কি বলবে সে। আর কি ফিরতে চাস ঐন্দ্রিলার সঙ্গে? হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন রঞ্জনা দেবী। এত কিছুর পর কখনোই নয়, শক্ত হয়ে উত্তর দেয় ঋষি। তাই তো বলছি, লগ্না কিন্তু খুবই ভালো মেয়ে। একসময় তো ধরেই নিয়েছিলাম ওই আমার বাড়ির বউ হয়ে আসবে, কিন্তু সে আর হলো কই। এখন কি আবার নতুন করে সবটা ভাবা যায় না? মায়ের প্রশ্নে হতভম্ব হয়ে যায় ঋষি। বলে, ঐন্দ্রিলাকে ডিভোর্স দিয়েই অন্য মেয়েকে বিয়ে করব, সেরকম তো কোনো মানে নেই। আর তাছাড়া ওকে তো আমি শুধু বন্ধুই ভাবি। আমি পারবো না মা, দৃঢ় কণ্ঠে উত্তর দেয় সে। হতাশ হয়ে তাকিয়ে থাকেন রঞ্জনা দেবী। নিজের ভালো যে কবে নিজে বুঝবি, বিড়বিড় করে বলে ওঠেন তিনি। আচ্ছা, আবার কাছে আসার জন্যই কি নতুন করে বন্ধুত্ব সূচনার নাটকটা করলো আজকে সংলগ্না, যাতে ঋষি এত বছর পর ওর প্রেমে পড়ে ওকে বিয়ে করে নেয়? নাকি চোখে আঙুল দিয়ে দেখাতে চাইলো যে ঐন্দ্রিলাকে বিয়ে করে সংসার করতে কতখানি ব্যর্থ হয়েছে সে? তাকে বিয়ে করলে বরং জীবনটা অন্যরকম হতো। নানা রকম ভাবনা চলতে থাকে ঋষির মনে। মুডটা ততটা ভালো থাকে না আর। রসগোল্লাটা না খেয়েই উঠে যায় সে। ঐন্দ্রিলাকে ডিভোর্স দিলেও
অন্য কাউকে বিয়ে করা সত্যিই এত সহজ নয় ওর পক্ষে। ঋষির ব্যাপারে আগে বলিসনি তো কখনো? এত মাস ধরে কথা বলছি আমরা, একবারও তোর মুখে শুনিনি তো ওর নাম। হতভম্বের মতো বলে ওঠে অভিক। কাল ভোরেই কলকাতায় এসে পৌঁছেছে সে। আজ বিকেলে ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য ছুটে এসেছে নন্দন চত্বরে। কি রে, সেই 15 বছর আগে শেষ দেখা হয়েছিল, চেনা যাচ্ছে আমায়? অফ হোয়াইট টপ ও ব্লু জিন্স পরা সুন্দরী মেয়েটার মুখে এই কথা শুনে কেমন আনমনা হয়ে যায় সে। রোজই তো আজকাল কথা হয় হোয়াটসঅ্যাপে, তাও সামনে থেকে দেখে কেমন যেন অচেনা লাগছে আজ। মনে পড়ে যাচ্ছে প্রাইমারি স্কুল লাইফের আবছা কিছু স্মৃতি। সিঁড়ি বেয়ে উঠে লম্বা সেই করিডর, ছোট ছোট টেবিল চেয়ার, বিপাশা ম্যাম, সুনীতি ম্যাম, অর্ঘ্য স্যার এবং ফার্স্ট বেঞ্চে বসে চুপচাপ ক্লাস করতে থাকা মিষ্টি একটা মেয়ে। সে আজ এত সুন্দরী, এত স্মার্ট হয়ে উঠেছে। খানিকক্ষণ যেন চোখ ফেরাতে পারে না অভিক। শোন না, মুভি দেখবি একটা? খানিকক্ষণ ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেলে অভিক। শিওর, লেটস গো দেন। ভুবন ভোলানো মিষ্টি হাসিটা দেখে আবার নিজেকে কেমন বোকা বোকা লাগতে থাকে অভিকের। বলার মতো কথা খুঁজে পায় না সে। মুভি দেখে বেরিয়ে দুটো চিকেন রোল কিনে উদ্দেশ্যহীনভাবে পথ চলতে থাকে দুজনে। আমরা তো এখন খুব ভালো বন্ধু, তাই না? একটা কথা শেয়ার করতে পারি তোর সঙ্গে আজ অভিক? আমার কলেজ লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তোকে আজ অবধি বলা হয়ে ওঠেনি। আনমনা হয়ে বলে ওঠে সংলগ্না। ইয়েস, শিওর, বল না। আই অ্যাম অলওয়েজ রেডি টু লিসেন। হাসি মুখে আশ্বাস দেয় অভিক। সংলগ্না ওর সঙ্গে নিজের জীবনের গল্প ভাগ করতে চেয়েছে, জেনে মনটা বেশ খুশি খুশি হয়ে ওঠে তার। এখনো ভালোবাসিস না খুব ঋষিকে? সব শুনে প্রশ্ন করতে চেয়েও করে উঠতে পারে না অভিক। মনের মধ্যে কি একটা যেন ভেঙে চুরমার হয়ে যায় তার। এতদিন কেন বলেনি তাকে সংলগ্না, যে এত স্পেশাল কেউ ছিল ওর জীবনে? অভিক তো নিজের অজান্তেই স্বপ্নের খেলাঘর বুনে গেছে। দিনের পর দিন কথা বলতে বলতে সংলগ্না যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তা অবশ্য সংলগ্নার দোষ নয়, সে তো নিছক বন্ধুর মতোই মিশেছে। কোনো অন্যরকম সংকেত তো দেয়নি কখনো। সংলগ্নার দিকে তাকাই অভিক। আনমনা হয়ে চেয়ে আছে মেয়েটা ছুটন্ত গাড়িগুলোর দিকে। সন্ধ্যের স্ট্রিট লাইটে ওর ফর্সা সুন্দর মুখটা যেন আরো উজ্জ্বল লাগছে। বোধহয় অভিককে কলেজ লাইফের কথা বলতে বলতে সেই সব রঙিন দিনের স্মৃতির মন্থনে হারিয়ে গেছে। বড্ড টায়ার্ড লাগছে রে, বাড়ি ফিরতে হবে এবার। আই নিড সাম রেস্ট। আমি টেক্সট করব তোকে, দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে সে। মানসিক ক্লান্তিটাই বোধহয় বেশি কাবু করে ফেলেছে তাকে। আবার ডাকলি কেন হঠাৎ? অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছিল আজ একটা, গম্ভীর মুখে বলে ওঠে ঋষি। সংলগ্না হঠাৎ এমন দেখা করতে ডাকায় মোটেও খুশি নয় সে। ক্যাফেতে চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়ে সে। ও মা, এত রাগের কি হলো? কই, সেদিন ডাকায় তো রাগ করনি? হালকা মেজাজে জিজ্ঞেস করে সংলগ্না। একটু দরকার ছিল, তাই ডাকলাম। তুই কি আমার মায়ের সঙ্গে প্ল্যান করে আমার জীবনে ঢুকতে চাইছিস আবার? সেদিন বাড়ি ফিরে মায়ের কথা শুনে এমনই মনে হলো। শোন, মা তোকে খুব পছন্দ করলেও আই ক্যান্ট ম্যারি ইউ। আই ডোন্ট লাভ ইউ। রুক্ষভাবে বলে ওঠে ঋষি। ঐন্দ্রিলাকে ভালোবাসো ঋষি? শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে সে। না, ওর নাম আমার সামনে নিবি না। কোনো রকমে নিজেকে সামলে বলে ওঠে। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায় ঋষি? আমি কিসে কম যাই? অসহায়ভাবে জিজ্ঞেস করে সংলগ্না। চুপ করে থাকে ঋষি। খানিকক্ষণ বাদে অতিষ্ঠ হয়ে বলে ওঠে। শোন, আমি ঐন্দ্রিলার জায়গায় কাউকে বসাতে পারবো না কোনোদিন। আই এম রিয়েলি সরি। এটাই তো শুনতে চেয়েছিলাম ঋষি। আমি জানি তুমি এখনো ওকে কতটা ভালোবাসো। আর শুধু ওকেই, শুধু স্বীকার করতে চাও না। হাসি মুখে বলে ওঠে সংলগ্না। হতভম্ব হয়ে চেয়ে থাকে ঋষি। কলেজের দিনগুলো ফুরিয়ে আসার পর স্বভাবতই যোগাযোগ কমে এসেছিল দুজনের মধ্যে। অত গাঢ় বন্ধুত্বটাও ফিকে হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। যদিও সংলগ্না প্রাণপণে আগের মতোই অন্তরঙ্গতা ধরে রাখার চেষ্টা করছিল, কিছুতেই বুঝে উঠতে পারতো না কেন ভালোবাসে না তাকে ঋষি। কেনই বা নিছক বন্ধুত্বের বেড়াজালে এতদিন আটকে আছে ওদের সম্পর্কটা। তারপর নিজেই নিজের মনকে বুঝিয়ে শান্ত করত। না, কোনো যুক্তি বা নিয়ম মেনে প্রেমটা অন্তত হয় না। সেদিন ছিল রবিবারের সন্ধে। বেশ কয়েকবার অনলাইনে এলো সংলগ্নার মেসেজটা সিন করার ফুরসত হয়নি ঋষির। হঠাৎ চোখে পড়ে তার। স্ট্যাটাসে প্রেমে হাবুডুবু একটি কোট শেয়ার করেছে সে। তবে কি ঋষি প্রেমে পড়ল? মনের ভিতরটা কেমন চুরমার হয়ে যায় তার। কনগ্রাটস, দুরু দুরু বুকে টাইপ করে সে।
ফর এতক্ষণে সিন হয় মেসেজ, রিপ্লাইও আসে ততক্ষণে। না, তোমার স্ট্যাটাসটা দেখে মনে হলো প্রেমে পড়েছো, তাই আর কি। প্রাণপণে মনে মনে ঋষির নেতিবাচক উত্তর পাওয়ার প্রার্থনা করতে থাকে টাইপ করে সংলগ্না। ইউ আর রাইট লগ্না, আমি সত্যিই প্রেমে পড়েছি। ভাবছিলামই তোকে বলবো এবার। সংলগ্নার শেষ আশাটাও ধূলিসাৎ করে দিয়ে ঋষির রিপ্লাই আসে, ওয়াও, কে মেয়েটা, শুনি একটু। চোখের জলে ভেসে যেতে যেতে টাইপ করে সংলগ্না, ঐন্দ্রিলা মিত্র, ফেসবুকে আলাপ। তারপর আস্তে আস্তে দেখা করা শুরু করলাম। গতকাল প্রপোজ করলাম, অ্যান্ড শি সেড ইয়েস। খুব খুশি আমি। ঋষির আনন্দ দেখে কেমন থমকে যায় সংলগ্না। সব স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে গেছে মনে হয় তার। বারবার প্রচুর শুভেচ্ছা বার্তা জানিয়ে ফেসবুকে মেয়েটির প্রোফাইল সার্চ করতে থাকে সে। না, ঘুম আর আসতেই চায় না সেই রাতে। না, ঋষিকে ভুলতেই হবে তাকে, যে করেই হোক। ও থাক ঐন্দ্রিলাকে নিয়ে সুখী, সংলগ্নাও সুখী থাকবে নিজের মতন করে, নিজস্ব ছোট্ট জগতে, যেখানে ঋষির নাম আর কোনোদিনও উচ্চারিত হবে না। মনে মনে ঠিক করে নেয় সে, সমস্ত যোগাযোগ আজই ছিন্ন করে দেবে সে। উঠে পড়ে বিছানা থেকে, ফেসবুকে লগ ইন করে একে একে ব্লক করে ঋষি, আন্টি ও ঐন্দ্রিলাকে। শান্ত হওয়ার চেষ্টা করতে করতে কখন ঘুমিয়ে পড়ে নিজেরই খেয়াল নেই। বছর দুয়েক আগেকার এই স্মৃতিগুলো হঠাৎই চোখের সামনে ভেসে উঠতে একটু আনমনা হয়ে যায় সংলগ্না। তারপর নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, ঐন্দ্রিলাকে ডেকেছে আমি আজ এই ক্যাফেতে, ও এক্ষুনি এসে পড়বে ঋষি। তোমরা প্রাণ খুলে কথা বলো, সমস্ত ঝামেলা মিটিয়ে নাও। তোমাদের মধ্যে যেটা হয়েছিল সেটা সামান্য ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আর হ্যাঁ, তুমি বাবা হতে চলেছ। হাসি মুখে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই সে খেয়াল করে ঐন্দ্রিলা ক্যাফেতে ঢুকছে। বলনি কেন তুমি প্রেগনেন্ট? কি হতো বলে? শুধু এই জন্য আমায় ফিরিয়ে নিয়ে যেতে বুঝি? চুপ করে থাকে ঋষি। কেউ তোমাকে এসে বলল আমার বসের সঙ্গে আমার সম্পর্ক আছে, তুমি বিশ্বাস করে নিলে। বাহ ঋষি, এই ভালোবাসতে তুমি আমায়। আমি অভিমান করে চলে আসার পর একবার ফেরত নিতে পর্যন্ত আসোনি, একবার খোঁজ পর্যন্ত নাওনি। তুমিও তো আমায় আগে বলনি যে তোমার বস তোমার সঙ্গে একদিন কেবিনে জোর জবরদস্তি করতে চেয়েছিল, তুমি বাধা দিয়েছিলে। তোমার কলিগ রাজেশ এসে আমাকে তোমাদের অন্তরঙ্গ কিছু মুহূর্তে ছবি এনে দেখালো। তোমায় প্রশ্ন করলাম, তখন তুমি আমায় এগুলো বললে। তার আগে তো একবারও বলনি। তখন ভাবলাম তুমি মিথ্যে গল্প সাজাচ্ছ আমার কাছে। এতক্ষণ চুপচাপ দুজনের কথোপকথন শুনছিল সংলগ্না। এতক্ষণে মুখ খোলে সে। ও মিথ্যে বলেনি ঋষি। আন্টি যখন আমাকে বাড়িতে ডেকে বললেন তুমি সারাদিন বিমর্ষ হয়ে থাকো, আমি তখনই ভাবি ঐন্দ্রিলাকে তোমার জীবনে ফিরিয়ে আনবই। আর হ্যাঁ, তুমি ভুল ভেবেছিলে। আমি বা আন্টি কেউ জোর করে আমাকে তোমার জীবনের সঙ্গে যুক্ত করতে চাইনি। বরং আমি সেই রাতে তোমার সাথে দেখা করে এসে ঐন্দ্রিলাকে কল করি। তাকে দেখা করার জন্য বারবার অনুরোধ জানাই। ও রাজি হলে আমরা দেখা করি, ওর সমস্ত কথা শুনি। হ্যাঁ ঋষি, আমি ওকে খুলে বলি যে আমার অফিসের বস মিস্টার আগরওয়াল একদিন আমার কেবিনে ডেকে হঠাৎ প্রপোজ করে বসেন। বলেন উনি আমাকে খুব ভালোবেসে ফেলেছেন, তোমাকে ছেড়ে ওনার কাছে চলে আসার প্রস্তাব দেন। আমি চমকে যাই, ওনাকে অপমান করি। উনি আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেন। আমি অনেক কষ্টে নিজেকে মুক্ত করে চিৎকার করে সকলকে ডাকতে যাই। তখন হঠাৎই উনি ভুল পাল্টে ক্ষমা চেয়ে নেন, বলেন আর কখনো এমন করবেন না। উনিও আমাকে এই কথা কাউকে জানাতে বারণ করেন। আমিও চুপ করে যাই। হয়তো তোমাকে অন্তত আমার সবটা খুলে বলা উচিত ছিল। কিন্তু আমি বুঝতেই পারিনি যে উনি কি ভয়ানক অবসেসড হয়ে পড়েছেন আমার প্রতি। ও প্রতিশোধে ছক কষছেন। আমার কলিগ রাজেশকে টাকা খাইয়ে কিছু মিথ্যে ফটোগ্রাফ তৈরি করান, ও তোমাকে সেগুলো দেখানো হয়। আর তুমিও বিশ্বাস করতে পারোনি আমায়। মিথ্যে কিছু প্রমাণ দেখে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিলে। দীর্ঘশ্বাস ফেলে জানায় ঐন্দ্রিলা। কিন্তু তুমি তো খবরই রাখোনি ঋষি। ঐন্দ্রিলা ওই অফিসের চাকরিটা বহুদিন হলো ছেড়ে দিয়েছে। আর তোমরা দুজনেই খবর রাখোনি। মিস্টার আগরওয়াল এখন পুলিশের হেফাজতে। কয়েক সপ্তাহ আগে আরেকটি মেয়ের সঙ্গে একই কাণ্ড করার চেষ্টা করেন তিনি। বুঝতেই পারেননি চতুর মেয়েটির নিজের মোবাইলে রেকর্ড করে রাখছে সমস্ত ঘটনা। উনি গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজেশ এমনিতেই একটু ভয়ে ভয়ে ছিল। আমিও আমার খুব কাছের বন্ধু অভিককে গিয়ে কিছুটা পুলিশের ভয় দেখাতেই সমস্ত সত্যি কথা বলে দেয়। শুধুমাত্র টাকা তীব্র প্রয়োজন ছিল বলেই এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয় সে।
সেই স্বীকারোক্তি আমার মোবাইলে রেকর্ড করা আছে, মৃদু হেসে বলে সংলগ্না। যাই হোক, ভুল তোমাদের দুজনেরই হয়েছে। ঐন্দ্রিলারও তোমার সমস্ত কথা ওকে জানানো উচিত ছিল, আর তোমারও সমস্ত ভুলে ওকেই বিশ্বাস করা উচিত ছিল। বাট ট্রাস্ট মি, ইউ বোথ লাভ ইচ আদার। একসঙ্গে ভালো থেকো দুজনে। আমি চলি। অল দ্য বেস্ট। কথা শেষ করে হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে টেবিল ছেড়ে উঠতে উদ্যত হয় সংলগ্না। কোথায় যাচ্ছ তুমি? বসো আমাদের সঙ্গে। তুমি ছাড়া কখনোই ভুল বোঝাবুঝিটা মিটতো না লগ্না। তোমার ঠিক কতটা ধন্যবাদ প্রাপ্য তুমি নিজেও জানো না। হাতটা চেপে ধরে বলে ঐন্দ্রিলা। ধন্যবাদের পালা অন্য কোনো দিন হবে ঐন্দ্রিলা। আজ তোমাদের দিন। তোমরা তো এখনো পর্যন্ত ঠিক করে কথাই বলা শুরু করনি। আমি আসি। তোমরা সমস্ত মান অভিমানের পর্ব আজই সেরে ফেলো। পরে একদিন বাড়িতে নেমন্তন্ন করে যত্ন করে খাইয়ে দিও আমায়, বুঝলে? হাসি মুখে ক্যাফে ছেড়ে বেরিয়ে আসে সংলগ্না। ঋষির ফাইনাল ইয়ার তখন শেষ হওয়ার পথে। হঠাৎ অঙ্গিরা বলে, জুনিয়র একটি মেয়ের প্রেমে হঠাৎই পড়ে যায় সে। দুজনে কদিন একসঙ্গে এদিক ওদিক ঘুরতেও যায়। প্রেম যখন জমে উঠতে যাবে ঠিক তখনই কিছু একটা ভুল বোঝাবুঝির ফলে মেয়েটি সরে যায়, সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। ঋষি কেঁদে পড়েছিল সংলগ্নার কাছে। ফিরিয়ে এনে দিতেই হবে অঙ্গিরাকে। মুখে কথা দিল, কাজে সেভাবে করে দেখায়নি সংলগ্না ইচ্ছে করেই। রায়সারা ভাবে মেয়েটির থেকে ফোনে জেনে ঋষিকে ছেড়ে যাওয়ার কারণটুকুই জাস্ট জেনে ক্ষান্ত হয়েছিল সে। না, ভুল বোঝাবুঝি মেটানোর ন্যূনতম চেষ্টাও করেনি সে। কারণ তার মনে হয়েছিল যে চলে গেছে তাকে শুধু ফিরিয়ে আনার চেষ্টা করে হবেটা কি? ঋষি ঠিক ভুলে যাবে ওকে। হয়তো বা এবার সংলগ্নাকেই আঁকড়ে ধরবে। কি অদ্ভুত বোকা ছিল সে। ঋষির গল্পের নায়িকা সেবারেও সে ছিল না, আজও নেই। পরে সবটাই জেনেছিল ঋষি, সংলগ্নাকে দোষারোপও করেছিল। তবে সময়ের সঙ্গে তা থিতিয়েও এসেছিল। তাই আজ পরিণত হয়ে ওঠা সংলগ্না 5 বছর আগের ভুলটা রিপিট করেনি, বরং সকলের আড়ালে তার প্রায়শ্চিত্ত করেছে। মনের যে বোঝাটা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিল সে, হঠাৎ সেটা নামাতে পেরে আজ সত্যিই খুব হালকা লাগছে। দীর্ঘশ্বাস ফেলে ক্যাফের বাইরে দাঁড়িয়ে গিয়ে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে অভিক। ভিতরে গেলি না কেন? তোকেও তো আসতে বলেছিলাম, আলাপ করিয়ে দিতাম ওদের সঙ্গে। কপট রাগ দেখিয়ে সে বলে ওঠে, আমি এখানেই ঠিক আছি। বাই দ্য ওয়ে, কথা শেষ তো? আর হ্যাঁ, আমি জানি তুই আমায় হেল্প করার জন্য থ্যাংক ইউ বলবি, বাট দরকার নেই। এর বদলে ফুচকা অ্যান্ড পাপড়ি চাট খাওয়ালেই চলবে। দাঁত বের করে হেসে বলে অভিক। ওর এক্সপ্রেশন দেখে হেসে ফেলে সংলগ্না। আচ্ছা, চল, তাই হবে। একটা মুভিও দেখাই যায়, তাই না? আরে, এ তো মেঘ না চাইতেই জল, আপ্লুত হয়ে মনে মনে বলে অভিক। ক্যাফে ছাড়িয়ে বিকেলের পড়ন্ত আলোয় হাসি মুখে পাশাপাশি হাঁটতে থাকে দুই তরুণ তরুণী। ধরে নেওয়া যায় ঋষি ও ইন্দ্রিলার মতো ওদেরও নিজেদের অনেক কথা জমবে। ওদের গল্পটাও হয়তো আস্তে আস্তে শুরু হবে একদিন। এখন শুধু সময়ের অপেক্ষা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।